প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বাইশালী মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন শ্রেণী কার্যক্রমে প্রত্যেককে স্বাগত। এ পর্যায়ে অংশ নিচ্ছি আমি লীনা আক্তার, সহকারী শিক্ষক গণিত, বাইশালী মাধ্যমিক বিদ্যালয়। আর আজকে আমার সাথে যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তারা হলো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আর আজকের পঠিত বিষয় হচ্ছে আমার পদার্থবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে যে অধ্যায়টা করেছিলাম সেটা ছিল চতুর্থ অধ্যায়, আর সেই অধ্যায়ের নাম ছিল কাজ, ক্ষমতা, শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের অধ্যায় সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমরা এ সম্পর্কে গাণিতিক যে সমাধানগুলো করা হয় সেই নিয়মগুলো আজকে আমরা আমাদের ক্লাসে শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকে ব্ল্যাকবোর্ডের দিকে একটু লক্ষ্য করি। একটা গাণিতিক সমাধান দেওয়া আছে, অর্থাৎ গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটা চিত্র দেওয়া আছে, উপরে একটা বিন্দু দেওয়া আছে বি, মাঝখানে একটা বিন্দু দেওয়া আছে সি, এবং নিচে একটা বিন্দু দেওয়া আছে এ। বি, এই এ বি সম্পূর্ণটা দৈর্ঘ্য হচ্ছে কত? 50 মিটার। আর এ সি এর দৈর্ঘ্য হচ্ছে, মানে দূরত্ব হচ্ছে আমার 30 মিটার। আর এখানে দেওয়া আছে যে এম ইকুয়াল টু হচ্ছে কত? আমার 40 কেজি। অর্থাৎ এখানে বি বিন্দুতে একটা বস্তু আছে, সেই বস্তুটির ভর দেওয়া আছে আমার কত? 4, অর্থাৎ 40 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, যদি হয় ক নম্বরে বলছে গতিশক্তি কি। আমি পূর্বের ক্লাসেও আমরা এটা পড়েছি, তারপর আমরা একটু দেখছি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলি আমরা? গতিশক্তি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এটা পূর্বের ক্লাসেও পড়ে নিয়েছিলাম। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে খ, কর্মদক্ষতা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা আমরা পূর্বের ক্লাসে পড়ছি। দেখো, কর্মদক্ষতা কি সংজ্ঞাটা? মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তিটা দেওয়া হয় তার অনুপাতকে আমরা কি বলি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা যদি পেতে চায় তাহলে লব্ধ কার্যকর শক্তিকে ভাগ করতে হবে মোট প্রদত্ত শক্তি দিয়ে এবং পুরোটার সাথে গুণ করতে হবে, অর্থাৎ পুরোটা কত? 100%। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমি এটা কি করছি, ব্ল্যাকবোর্ডটা মুছে দিচ্ছি, কারণ পরবর্তী অংশটা আমরা সলভ করতে যাব এখন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা পরবর্তী যে প্রশ্ন অংশ আছে সেটা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে তা নির্ণয় করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে গ নম্বর শুরু করতেছি। বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আগে আমরা এখানে মানগুলো উদ্দীপকে উঠে নিই। অর্থাৎ যেহেতু বলছে সেহেতু আমরা এখান থেকে গতিশক্তির অনেকগুলো সূত্র আছে, সেখান থেকে আমরা একটা সূত্র নিয়ে নিব। সেটা হচ্ছে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2g h। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু বস্তুটা উপরে ছিল, উপর থেকে নিচের দিকে ফেলা হবে, সেহেতু আমরা বলতে পারি এটা পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ বলতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g h। তাহলে আমরা লিখি, আমরা জানি v square equal to e square plus 2g। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আদিবেগ u equal to হচ্ছে আমার 0। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে থাকবো, আমরা এখানে b বিন্দুতে যে বস্তুটি ছিল সেটা ছিল স্থির, অর্থাৎ স্থির মানে হচ্ছে তার আদিবেগ 0। তাহলে আমরা বলতে পারি আদিবেগ হচ্ছে 0। আর এখানে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ আমাদের মুখস্থ, আমরা সবাই জানি ত্বরণ, সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি ইকুয়াল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তারপর আর হচ্ছে উচ্চতা বা দূরত্বও বলতে পারি আমরা, h ইকুয়াল টু আমরা লিখব পুরোটা দূরত্ব a থেকে b, পুরোটা দূরত্ব হচ্ছে কত? 15 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মানগুলো এখানে বসাই দিই। ইউ এর মান হচ্ছে কত? 0 দিলাম, 0 তারপরে স্কয়ার প্লাস 2 ইনটু জি মান, অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে আমার 9.8 ইনটু এইচ এর মান কত? আমার 50। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 0 এই অংশটা বাদ দিয়ে দিতে পারি আমরা, 8
অংশ যদি একত্রে গুণ করি তাহলে আমরা কত আসে 2 ইন্টু 9.8 ইন্টু 50 ইকুয়াল টু হচ্ছে 980 এটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যেহেতু বি বিন্দুর বেগ বলছে সেহেতু আমরা ভি এর স্কয়ারটা ফিনিশ করতে চাই যদি, তাহলে ভি ইকুয়াল টু এটার যদি রুট করি তাহলে আসে আমার কত দেখি, অর্থাৎ 980 এর রুট ওভার যদি করে 31.3 মিটার পার সেকেন্ড। সুতরাং বলতে পারি আমরা বস্তুটি 31.3 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। অর্থাৎ এখান থেকে আমরা দেখেছি যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, আমরা সেই ইকুয়েশনটা করে নিয়েছি। আশা করি আমরা সেটা প্রত্যেকেই বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী যে অংশটা আছে আমরা সেই অংশটায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি ব্ল্যাকবোর্ডটা মুছে দিচ্ছি। আশা করি প্রত্যেকেই আমরা এটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করি পরবর্তী যে স্টেপটা, সেটা পরবর্তী যে গাণিতিক সমাধানটা ঘ বলছে বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ বি বিন্দু থেকে যদি বস্তুটাকে ছাড়ি তাহলে তিনটা বস্তুর মোট শক্তি মানে মোট প্রদত্ত শক্তি প্রায় একই হবে। এটা আমার গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করি। গ বি বিন্দু থেকে, তাহলে প্রথমে আমি বি অবস্থানের ক্ষেত্রে আমি নিই। বি অবস্থানের ক্ষেত্রে এই শিক্ষার্থীরা আমরা কাগজে লিখে নিই। বি অবস্থানের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে কোনো বস্তুর যদি অবস্থান আমরা নির্ণয় করতে চাই তাহলে প্রথমে তার বের করতে হবে গতিশক্তি, তারপরে বের করতে হবে বিভব শক্তি এবং সর্বশেষ বের করতে হবে মোট তার শক্তি। তাহলে আমরা এখানে বি অবস্থানের ক্ষেত্রে আমরা যখন বের করব তখন প্রাথমিক অবস্থায় বের করতে হবে তার গতিশক্তি, তারপর বিভব শক্তি, তারপর হচ্ছে মোট শক্তি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমেই গতিশক্তিটা নির্ণয় করে নিই। সুতরাং গতিশক্তি, প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম যে গতিশক্তি T = ½ mv²। আশা করি আমাদের সেটা মনে আছে। আর যেহেতু বি অবস্থানের ক্ষেত্রে তাই টি বি লিখে দিব আমরা এখানে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ½ m অর্থাৎ বস্তুর ভরটা আমরা জানা আছে 40। আমি এখানে একটু লিখেও নেই। এখানে বস্তুর ভর m = 40 কেজি। আর এখানে v²। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখব আমরা বি বিন্দুতে বস্তুটি ছিল, আমার বি বিন্দুতে যেহেতু বস্তুটি স্থির ছিল, অর্থাৎ স্থির থাকা মানে হচ্ছে তার আদিবেগ এবং শেষ বেগ দুটোই হবে 0। তাহলে এখানে বলতে পারি শেষ বেগ v কত আমরা নিতে পারি, শেষ বেগ সমান আদিবেগ শেষ বেগ v সমান আদিবেগ u সমান হচ্ছে 0। তাহলে আমরা এখানে বলতে পারি এটা 0 এর উপরে স্কয়ার ইকুয়াল টু পুরো ইকুয়েশনটা আমরা যদি শূন্য গুণফল করব সেহেতু আমরা বলতে পারি এটা পুরোটাই হচ্ছে 0। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। তার পরবর্তী স্টেপটায় যাব। যেহেতু আমি গতিশক্তি এখান থেকে বের করে নিয়েছি, পরবর্তী স্টেপটা হচ্ছে আমার বিভব শক্তি। বিভব শক্তি আমরা জানি ভি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ v = mgh। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে থাকবো আমার বিভব
বিভব শক্তি যেহেতু আমরা বের করছি, আর কোন বিন্দু এটা অবস্থানের ক্ষেত্রে বের করছি বি বিন্দু, সেহেতু আমরা এখানে বি বি দিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা এখান থেকে মানগুলো পূর্বেও পেয়ে গেছি। এম এর মান হচ্ছে 40, আর জি আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জি ইকুয়াল টু হচ্ছে কত আমরা সেটা জানি, অর্থাৎ এম ইকুয়াল টু হচ্ছে 40। জি ছিল অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটু আগে আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে লিখতে পারি 9.8 ইনটু উচ্চতা, পুরোটার উচ্চতা কত ছিল নিচ থেকে, অর্থাৎ আমরা যদি বি বিন্দুর বিভব শক্তি বের করতে চাই তাহলে এই নিচ থেকে উপর পর্যন্ত মোট দূরত্বটা লাগবে, অর্থাৎ মোট দূরত্বটা কতটুকু ছিল আমার 15 মিটার। আমরা বসাই দিলাম 15 ইকুয়াল টু, ক্যালকুলেশনের মাধ্যমে আমি দেখি কত আসতেছে। 40 ইনটু 9.8 ইনটু 50 সমান হচ্ছে 19,600 জুল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বি অবস্থানের ক্ষেত্রে আমরা গতিশক্তি পেয়ে গেছি, আমরা বিভব শক্তি পেয়ে গেছি, তাহলে আমাদের লাগবে কি মোট শক্তি। সুতরাং মোট শক্তি আমরা এটা ই মোট শক্তি ই দ্বারা প্রকাশ করি, আর যেহেতু কোন অবস্থানের ক্ষেত্রে বি ক্ষেত্রে সেহেতু ই বি লিখি আমরা। ই বি ইকুয়াল টু মোট শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি টিভি, প্লাস বিভব শক্তি হচ্ছে ভিবি সমান, আমি একসাথে যোগ করে দেব। টিভির মান আমরা কত পেয়ে গেছি এখানে 0 জুল, বসায় দিলাম 0 প্লাস ভিবির মান হচ্ছে 19,600 জুল সমান আমরা লিখতে পারি 19,600 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বি অবস্থানের ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি কত আমরা সেটা পেয়ে গেছি। সেটা কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, অর্থাৎ আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বি অবস্থানের ক্ষেত্রে কত পেয়েছি। আর একইভাবে আমরা পরবর্তী স্টেপ কোনটা হচ্ছে সি অবস্থান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা এটা বের করব সি বি অবস্থানের ক্ষেত্রে কমপ্লিট তো আমাদের। এখন আমরা সি অবস্থানের ক্ষেত্রে একইভাবে বের করব। আমি মুছে দিচ্ছি বোর্ডটা। পরবর্তী স্টেপটা অর্থাৎ পরবর্তী অংশটা আমাদের হচ্ছে তাহলে পরবর্তী স্টেপটা হচ্ছে আমার মতো সি অবস্থানের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখব সি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি যদি আমি করতে চাই, আমি গতিশক্তি সূত্রটা লিখে নিই। গতিশক্তি টি যদি সি অবস্থানের ক্ষেত্রে টিসি ইকুয়াল টু হাফ এম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখবো আগে বি বিন্দুতে বস্তুটি স্থির ছিল, অর্থাৎ তার আদিবেগ ও শেষ বেগ 0 ছিল, কিন্তু সি অবস্থানে যখন নিচের দিকে নামবে তাহলে অবশ্যই তার নির্দিষ্ট একটা শেষ বেগ থাকবে। সেটা আগেটা যেহেতু ভি ধরছিলাম, এখনটা আমরা ভি প্রাইম স্কয়ার ধরে নিই, হাফ এম ভি স্কয়ার। এখানে 1 দিয়েও প্রকাশ করতে পারতাম আমরা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে এখানে আমি এম এর মান জানি, কিন্তু ভি প্রাইম স্কয়ারের মান আমরা জানি না। এটা আমার বের করে নিতে হবে, তাই আমি সাইড দিয়ে এটাকে বের করে নিচ্ছি যে আমরা জানি ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি। এখানে শিক্ষার্থীরা আমি আগে পূর্বের মতোই এখানে সাইড দিয়ে মানগুলো একটু উঠাই নিচ্ছি। এখানে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখব সম্পূর্ণটা কি ছিল আমার এবি সমান আমি ধরছিলাম এইচ, আর এইচ সমান ছিল কত 50 মিটার। সম্পূর্ণটাকে আমি ধরছিলাম এবি, আর এবি কে উচ্চতা এইচ ধরছি, আর বাহুটা এইচ ধরছি, এবং পুরোটার মান ছিল 50 মিটার। এসি কে আমরা ধরব এইচ প্রাইম, একটু ধরে নিই তাহলে ভালো হয়। এসি সমান হচ্ছে এইচ প্রাইম ইকুয়াল টু এসি ইকুয়াল টু এইচ প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে 30 মিটার। এই শিক্ষার্থীরা লাস্ট স্টেপ যেটা আমরা মানটা বের করব বিসি, যেটা আমাদের লাগবে বিসি ইকুয়াল টু আমরা এক্স ধরে নিই তাহলে সুবিধা হয়। বিসি সমান এক্স সমান, লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার 50 মিটার, এসি হচ্ছে আমার 30 মিটার, তাহলে এই অংশটা কত হবে
হবে 50 থেকে 30 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যেটুকু হবে সেটি হচ্ছে বিসি। তাহলে 50 মাইনাস হচ্ছে 30 মিটার ইকুয়াল টু হচ্ছে 20 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা এই অংশটা বুঝতে পেরেছি। তাহলে আমি মান বসাই দিচ্ছি, যেহেতু আদিবেগ 0 প্রত্যেকটা ক্ষেত্রেই আদিবেগ 0, বি অবস্থানের ক্ষেত্রে, সি অবস্থানের ক্ষেত্রে, এমনকি এ অবস্থানের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 0। তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইনটু জি এর মান আমরা জানি 9.8, এটা বারবার আমি লিখতেছি না, ইনটু এক্স এর মান আমরা কত পেলাম 20। তাহলে এটা যেহেতু 0 এর অংশটা বাদ, এই অংশটা তিনটা গুণ করি, অর্থাৎ আমরা একটু গুণ করে নেই 2 ইনটু 9.8 ইনটু 20 ইকুয়াল টু হচ্ছে 392। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এটাকে লিখে নিলাম 392। তাহলে হাফ ইনটু এম এর মান কত পাইলাম আমরা 40, মানে মোট ভর দেওয়া ছিল 40 কেজি, আর ভি প্রাইম স্কয়ার এর মান আমার হচ্ছে 392। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটু ইচ্ছে করলে কাটাকাটি করে নিতে পারি। তাহলে 20 ইনটু ওটা কত আসে আমরা দেখে নিই। হ্যাঁ, কাটাকাটি যদি করে নিই তাহলে হচ্ছে 7840, 7840 শক্তি যেহেতু জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমি সি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি কি আমরা সেটা বের করে নিতে পারছি। আশা করি আমরা এই অংশটুকু পারবো। তার পরবর্তী স্টেপটা আমরা শুরু করব। তার আগে প্রিয় শিক্ষার্থীরা এই অংশটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমি মানগুলো পর্যায়ক্রমে বসাবো তো এর জন্য। তাহলে এই দুটো অংশ আমি একেবারে টোটাল মুছে দিচ্ছি। এই অংশটা যেহেতু মানগুলো আমি কিভাবে 20 মিটার বের করে নিছি ওই অংশটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করব, পরবর্তী স্টেপ, যেহেতু গতিশক্তি আমি পেয়ে গেছি সেহেতু ওই সি বিন্দুর আমার কি বের করতে হবে, বিভব শক্তি। বিভব শক্তি আমরা তাহলে ভি দ্বারা প্রকাশ করি, যেহেতু সি বিন্দুর অবস্থানের ক্ষেত্রে, সেহেতু সি বিন্দুর অবস্থানের ক্ষেত্রে হলে ভিসি ইকুয়াল টু এমজিএস প্রাইম। একটু আগে প্রিয় শিক্ষার্থীরা আমরা এস প্রাইমের কথা উল্লেখ করছি, অর্থাৎ এস প্রাইম আমি এই সাইডে লিখে দিয়েছিলাম। তারপর আমরা আবার একটু দেখে নিব, এম এর মান হচ্ছে 40, জি হচ্ছে 40, 9.8 ইনটু এস প্রাইম আমরা লক্ষ্য করব পুরোটাকে ধরছিলাম এ বি ইকুয়াল টু এস, আর এসিটা ছিল আমার কত এস প্রাইম। এস প্রাইম ইকুয়াল টু কত ছিল আমার 30, বসায় দেই ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ইকুয়েশন করি 40 ইনটু 9.8 ইনটু 30 সমান হচ্ছে 11,760। 11,760 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি পেয়ে গেছি, সি অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি পেয়ে গেছি। তাহলে সি অবস্থানের ক্ষেত্রে আমার মোট শক্তিটা আমি বের করে নিচ্ছি। সুতরাং মোট শক্তি মোট শক্তি দ্বারা প্রকাশ করি, আর যেহেতু সি অবস্থানের ক্ষেত্রে সেহেতু ইসি ইকুয়াল টু লিখব গতিশক্তি কত ইসি প্লাস বিভব শক্তি হচ্ছে ভিসি। তাহলে এখানে গতিশক্তি আমি কত পেয়েছি, তাহলে লিখে দিচ্ছি 7,840 প্লাস এখানে বিভব শক্তি কত পেয়েছি আমার 11,760, একসাথে যোগ দিয়ে দিই ইকুয়াল টু কত আসে আমরা একটু দেখে নিই। হ্যাঁ 19,600 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি সি বিন্দুর অবস্থানের ক্ষেত্রে আমার যে ইকুয়েশনটা ছিল আমরা আশা করি সেটা বুঝতে পেরেছি। অর্থাৎ সি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি, সি অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি এবং সি অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি। তার পূর্বে আমি কিন্তু তার বেগ, অর্থাৎ যেহেতু বি অবস্থান থেকে সিতে নেমে আসছে তাহলে অবশ্যই তার একটা শেষ বেগ থাকবে। আগেই আমি শেষ বেগটা বের করে নিয়েছি এবং সেই মানটা এখানে আমি বসাই দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই অংশটা আমি মুছে দিচ্ছি।
এবং পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ বি অবস্থানের ক্ষেত্রে বের করছি, সি অবস্থানের ক্ষেত্রে বের করছি এবং এ অবস্থানের ক্ষেত্রে বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করে দেখব যে এ অবস্থানের বি অবস্থানের ক্ষেত্রেও আমার একই মোট শক্তি ছিল এবং সি অবস্থানের ক্ষেত্রেও সেম একই আসছে মোট শক্তি। তাহলে আমরা দেখব এ অবস্থানের ক্ষেত্রেও যদি এক আসে তাহলে সেটা শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মুছে দিচ্ছি, এ অবস্থানের ক্ষেত্রে আমরা বের করে নিচ্ছি। তাহলে এ অবস্থানের ক্ষেত্রে যেহেতু প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে নিচ পর্যন্ত নেমে আসছে, নিচের দিকে নেমে আসছে, সেহেতু আমরা বলতে পারি যে তার গতিশক্তি যদি পেতে চাই তাহলে অবশ্যই তার শেষ বেগ নিতে হবে, কারণ বি থেকে এ পর্যন্ত আসলে তার অবশ্যই একটা শেষ বেগ আসবে। সেটা আমরা আগে লিখে নিই। আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লিখে নিই, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g। 2g is সরি 2gh ছিল, আমরা লিখে নিয়েছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আর যেহেতু আগে v প্রাইম ছিল, এখন আমরা লিখব ডাবল প্রাইম ইকুয়াল টু, আমরা লিখে নিই u, যেহেতু আদিবেগটা 0 প্রত্যেকটা ক্ষেত্রেই, প্লাস 2 ইনটু g, কত আমার g হচ্ছে 9.8 ইনটু, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখব h আমরা পেয়ে গেছিলাম পুরোটা, অর্থাৎ ছোট মধ্যে আমরা এখানে গ থেকে আমরা পেয়ে গেছিলাম, কিন্তু সেটা আমরা সরাসরি লিখতে পারতাম, কিন্তু আমরা তারপরে বের করেছি পুরোটা। আর গতিশক্তি অর্থাৎ নিচ থেকে এই পর্যন্ত আসলে আমার কত ছিল, আমার 50। এটা যেহেতু 0 সেহেতু অ্যানসারটা বাদ দিয়ে দিতে পারি। এটির গুণফল ইকুয়েশন করি, অর্থাৎ 2 ইনটু 9.8 ইনটু 50 ইকুয়াল টু হচ্ছে 980 মিটার পার সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা ভি স্কয়ার ইকুয়াল টু, আমরা ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু আমরা বের করে নিলাম, সেহেতু আমরা এখন সরাসরি শুরু করতে পারবো। কি গতিশক্তি দিয়ে শুরু করি আমরা। সুতরাং গতিশক্তি টি, আর যেহেতু এ অবস্থানের ক্ষেত্রে তাহলে টি এ ইকুয়াল টু লিখতে পারি হাফ এম। প্রিয় শিক্ষার্থীরা, ভি জায়গায় লিখব ভি ডাবল প্রাইম স্কয়ার ইকুয়াল টু হাফ এম ইকুয়াল টু আমরা জানি কত 4d ইনটু ভি ডাবল প্রাইম স্কয়ার ইকুয়াল টু আমরা মান পেয়ে গেছি কত এখানে 980 ইকুয়াল টু, আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু গুণ দিয়ে দিই। হ্যাঁ, হাফ ইন্টু 40 ইন্টু 980 ইকুয়াল টু, একবারে দিয়ে দিই 19,600 জুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণফল করে দেখছি এবং সেটা সরাসরি আমরা এখানে লিখে নিছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে গতিশক্তি পেয়ে গেছি, আমরা বের করব বিভব শক্তি ভি। আর যেহেতু কোন অবস্থানের ক্ষেত্রে এটা এই অবস্থানের ক্ষেত্রে, তাহলে ভি এ ইকুয়াল টু এমজি এমজিএক্স হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এমজি ডাবল এস প্রাইম, একটু আগে আমরা কিন্তু বের করে নিয়েছিলাম। প্রথমটা ছিল এস, দ্বিতীয়টা ছিল এস প্রাইম, এখনটা হচ্ছে এস ডাবল প্রাইম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখি বড় হচ্ছে 4d ইনটু জি হচ্ছে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে থেকো, আমরা বস্তুটি ছিল কোন অবস্থানে, এ অবস্থানে। এ অবস্থানে যেহেতু ছিল সেহেতু আমরা বলতে পারি তার উচ্চতা যেখানে ছিল বস্তুটি সেখানেই আছে, অর্থাৎ মাটিতে পড়া মানে কি তার উপরের দিকে কি দূরত্ব বা উচ্চতা কি বৃদ্ধি পাইছে? না, বৃদ্ধি পায় না। সেহেতু যে অবস্থানে ছিল সেই অবস্থানে আসছে, সেহেতু তার দূরত্ব বা উচ্চতা এস ইকুয়াল টু হচ্ছে 0 ইনটু এক্স ডাবল প্রাইম হচ্ছে 0। এখানে আমরা লিখে দিতে পারি এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব, লিখে দিতে পারতাম দূরত্ব এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু 0, অর্থাৎ 0 গুণফল মানে পুরোটাই হচ্ছে 0 জুল। সুতরাং মোট শক্তি ই
আর যদি অবস্থানের ক্ষেত্রে তাহলে EA ইকুয়াল টু লিখতে পারি TA প্লাস BA। তাহলে টি এর মান হচ্ছে 19,600 প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0 জুল ইকুয়াল টু বলতে পারি আমরা 19,600 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করে দেখব এই যে এই অবস্থানের ক্ষেত্রেও আমার মোট শক্তি কত আছে 19,600 জুল। তাহলে আমার এখানে EA EB এবং EC তিনটাই কিন্তু আমার সমান আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু এই অংশটা একটু মুছে দিচ্ছি, প্লাস ফিনিশিংটা আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু EA সমান ছিল আমার EB সমান ছিল EC, সেহেতু B বিন্দু থেকে B বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা গাণিতিক এই ইকুয়েশনটা বুঝতে সক্ষম হয়েছি। অর্থাৎ এ বিন্দু অবস্থানের ক্ষেত্রে বি বিন্দু সি বিন্দু তিনটা অবস্থানের ক্ষেত্রে তার মোট শক্তি একই ছিল। আর যদি একই থাকে তাহলে আমরা বলতে পারি যে সেটা শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বিভিন্ন বোর্ড ভিত্তিক